আচ্ছা, আপনাদের কি মনে হয় একজন নারীর সম্পূর্ণতাটা কোথায়? একজন নারী যদি ডিসাইড করে সে বিয়ে করবে না, একলা থাকবে এবং কোনো পুরুষের সাহায্য নেবে না নিজেকে প্রতিষ্ঠিত করতে, তাহলে কি তার সম্পূর্ণতার অভাব আছে? তাকে কি কমপ্লিট ওম্যান বলা যাবে না? দেখুন, আমরা 21 শতাব্দীতে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের মন কয়েকশো বছর আগে রয়ে গেছে। এখনো খুবই কমন সাইড ঘরে ঘরে দেখা যায় যে বাবা মারা নিজেদের মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছে, কিন্তু পুরুষের ক্ষেত্রে তো সেটা সত্যি নয়। কেন? কি অদ্ভুত সিস্টেম বলুন। যে বাবা মা নিজের মেয়েকে এত আদর যত্নে বড় করে, কিছুদিন বাদে সোসাইটি থেকে নিজেকে অ্যাকসেপ্টেবল করার জন্যেই সেই মেয়েকে বিয়ে দিয়ে দেয়। আচ্ছা, এটা তো পুতুল খেলা নয়, নিজের মেয়ের বিয়ে। সেখানে কি নিজের মেয়ের মতামতটা ইম্পর্ট্যান্ট নয়? শুধু আগুনের চারপাশে 7 বার ঘুরলেই কি একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায়? তার চেয়ে আমরা শুধু নারী হিসেবে বাঁচতে পারি না? জীবনের পোর্ট্রেটে কি খুব দরকার যে একটা পুরুষের তুলির ব্রাশের স্ট্রোকে লেখা বিবাহিত কি অবিবাহিত, মিসেস না মিস? একটু ভেবে দেখবেন। চলুন শুরু করি আজকের নারী। নমস্কার। পতির পণ্যে সতীর পণ্য, কথাটা কিরকম শোনা লাগছে তাই না? আগেকার দিনে এই সমস্ত কথাগুলোই সেলাই করা থাকতো কাপড়ের উপর। কোথায় গেল সেই সমস্ত লেখা, সেই সমস্ত দেওয়াল ছবি? দেওয়াল থেকে মনে পড়ে গেল, এপার বাংলা ওপার বাংলা এই দুটো দিকের মধ্যে একটা বিশাল বড় দেওয়াল। আর সেই দেওয়ালের একমাত্র কিংবা একটা বলতে পারি একটা যোগসূত্র হচ্ছে কাঁথা স্টিচ, মানে কাঁথার কাজ। আর সেই কাঁথা শিল্প নিয়েই আজকে আমরা কথা বলবো। যেরকম একজন শিল্পী তার ছবি আঁকেন তুলি দিয়ে, ঠিক সেরকম একজন কাঁথা শিল্পী তার চিত্র আঁকেন সূচ এবং সুতো দিয়ে। আজকে আমার সাথে আছে নীলা বাগচি, মনোরমা শিল্পায়ন থেকে। নীলাদি নমস্কার। আচ্ছা নীলাদি, আমাদের দর্শকদের কিংবা আমিও যেটা শুনেছি একটা বড় অভিযোগ আছে যে কাঁথার এই কাজগুলো ভীষণ একঘেয়ে হয়ে যায়, এটা কি সত্যি? এখন তো আমরা অনেক পাল্টাচ্ছি এবং সেটা বিভিন্ন স্টিচের উপরে বা সেলার উপরে, কাঁথারি, কোনোটা অ্যাবস্ট্রাক্টের উপরে, কোনোটা ফ্লোরালের উপরে, কোনোটা লাইন্সের উপরে। কাজে কোনোটা একঘেয়েমি নেই, এক একটা ধরনের এক একটা সেলাই হয়, নতুনত্ব আনা আসছে। আচ্ছা, এবার কাঁথার কাজ বলতে আমরা যেটা জানি যে তসর কিংবা সিল্কের উপরেই হয়, এছাড়াও কি অন্য কাপড়ের উপরেও কি হয়? সব রকম কাপড়েই হয়, আপনার সুতিতেও হয়, আপনার সিনথেটিকেও হয়, তসরেও হয়, সিল্কেও হয়, যেরকম যে যেটা মেটেরিয়াল চায়। দামটার উপরেও ডিপেন্ড করে, কম দাম বেশি দাম মেটেরিয়ালের উপরে, তার উপরে নির্ভর করে। এই যে কাঁথার কাজটা কিরকম ভাবে হয়? আমি কাজ করাই শান্তিনিকেতন থেকে। এবং আমি শান্তিনিকেতনে গিয়েছি, ধরুন আমি এমনিতে বীরভূমের মেয়ে, রামপুরহাট আমাদের বাড়ি। আমি শান্তিনিকেতনে গিয়েছিলাম আজ থেকে 20 বছর আগে, এবং অসুস্থ একটা চেঞ্জের জন্য। তখন ওখানে কিছু গ্রামের মেয়েদের সাথে আলাপ হয়, তখন ওরা দেখি কিছু কাজ করে এনে দেখায়, কিন্তু মেটেরিয়ালগুলো খুব ভালো না, কাজটা খুব সুন্দর, কিন্তু সেটা দিয়ে কোনো মার্কেট বা কিছু করতে গেলে অসুবিধা হয়। তখন ওদেরকে আমি বলি যে কিছু যদি ভালো কাপড়ের উপরে কাজ করা যায়, সিল্ক বা তসর বা কটনের উপরে, তাহলে এগুলোকে আমরা ছোট ছোট এক্সিবিশন করে বা করে আমরা মার্কেট করতে পারি। আর কিছু মেয়ে আছে, ধরুন এখন যেটা হয়েছে আমাদের ওটা বেড়েছে, তাদের কিছু সেলাই শেখানো হয়, কিছু ব্যাগ, ব্লাউজ পিস বা কিছু ছোটখাটো কুশন কভার। মানে আপনি খালি শাড়ির মধ্যে সীমাবদ্ধ নেই, অন্যরকম অনেক কিছু সব রকমই হচ্ছে। আর পুরুষদের জন্য কি কিছু করেন? পাঞ্জাবি হচ্ছে, ফতুয়া হচ্ছে, তারপরে শার্টের কাজ হচ্ছে। কি মজাদার একটা গল্প তাই না, ঘুরতে গিয়ে কাজ শুরু। আচ্ছা, আমি যে জিজ্ঞেস করছিলাম এরা এই কাজগুলো কারা করে? আমাদের শান্তিনিকেতনের ওখানে থেকে গ্রামের মেয়েরা আসে কাজ করতে, এবং তারা ওখান থেকে সে কাজ নিয়ে যায় বাড়িতে, তারা অন্যান্য কাজও করে, তার সাথে এই কাজটা করে। এবং এই কাজটা করলে মেয়েরা একটা সংসারে ইনকাম করে, সেটা কি সংসার চলে, মোটামুটি সংসারটা চালানোর মতো, একটা হাতে তো তাদের পয়সা আসে, মোটামুটি এটা সংসারটা চলে যাওয়ার মতো। আর প্লাস তারা নিজেরাও একটা এটাতে উৎসাহ পায় যে কাপড় নিয়ে গিয়ে ধরুন কাজ করা, তারা বাড়িতে অন্য কাজের সাথে এটা করছে, সংসারের আরো যেমন ওখানে চাষের কাজও হচ্ছে, তার মধ্যে এটাও করছে তারা। যেটা কোথায় হয়? শুধু কি মাত্র শান্তিনিকেতনেই হয়? শান্তিনিকেতনের আশেপাশে যা গ্রাম আছে, ভেদিয়া আছে, ঘুষকরা আছে, এগুলোর আসে
যে গ্রাম, ওখান থেকে মেয়েরা আসে। আচ্ছা, আমাদের কি কলকাতায় এরকম কোনো কাজ হয় না? কলকাতার কাজটা একটু হালকা হয়। পার্থক্যটা কি শান্তিনিকেতন আর কলকাতার? শান্তিনিকেতন কলকাতায় হয়, শান্তিনিকেতনে মেয়েদের একটু ধৈর্য আছে, কাজটাকে একটু সুন্দর করে জমাট করে ধৈর্য নেই কাজ করে। সেটাই হচ্ছে আসল হ্যাঁ, কথা। এখানে কাজটা একটু পরিষ্কার নয়, ফিনিশিংটা আমার ভালো লাগে না। আপনি যেরকম বললেন আপনি পুরুষদের জন্য পাঞ্জাবি পরেন, তো আপনি কি একটা আমাদের দেখাতে পারবেন মানে কিরকম হয় ব্যাপারটা? যেমন পাঞ্জাবি র সিল্কের উপরে এটা আছে, এটা সিল্কের উপর, এটা র সিল্কের উপরে আছে আচ্ছা পাঞ্জাবি, এবং এটা আছে ফোকের উপরে। আচ্ছা, আমি তো জিজ্ঞেস করছিলাম মানে আমরা কাঁথা স্টিচ বলতে আমরা জানি গাছপালা, পাখি, এই ধরনেরই কি চিত্র হয় খালি? না, আলাদা আলাদা চিত্র। এখন ধরুন অ্যাবস্ট্রাক্ট উপরে অনেক হচ্ছে, ফোকের উপরে হচ্ছে, লাইনসের উপরে হচ্ছে, ফ্লোরাল হচ্ছে, আমাদের পুরনো ট্রেডিশনালের উপরে হচ্ছে, সব রকম মিলিয়ে হচ্ছে। আপনি একটা ব্যাগও এনেছেন আমি দেখতে পাচ্ছি, তার এটার উপরেও সুন্দর কাঁথা স্টিচ করা আছে। এটার উপরে ছোট ছোট ঠাকুর বায়ে দিয়ে মোটিভ দিয়ে আপনি তো বলেন দোপাট্টা করি, দোপাট্টাও করেন? দোপাট্টা করি। এটা আপনার সালোয়ার কামিজের পিস, এটা আপনার কুর্তা বা কুর্তি এখন যা উঠছে সেগুলো লোকে যেগুলো বানাচ্ছে আর কি। এটা বেড কভার, কুশন কভার, পর্দা, অনেক কিছু থাকে, সব তো আর আনা যায় না। আচ্ছা, এগুলোর দাম মোটামুটি কত হয়? সুতির শাড়ি ধরুন 800 টাকা থেকে শুরু হয়, 800 থেকে 2000 টাকা অবধি। তসর আর সিল্ক যেগুলো হয় সেগুলো 2500 থেকে শুরু হয়, আপ টু 5000। না, আমি যেটা একটু আগে বললাম যেটা অভিযোগ আছে সবার যে আগ্রহ হয়ে আছে, তা সত্ত্বেও আপনার এই মানে মার্কেটে চলছে কিরকম কাঁথা স্টিচটা? আমি তো শুনুন আজকে 20 বছর ধরে করছি, এবং বিভিন্ন জায়গায় এক্সিবিশন করে বা কোনো বেতে আমাদের স্টল হচ্ছে বা কিছু হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি। কাজেই চাহিদা তো আছেই, তা না হলে আর এক জিনিস নিয়ে এতদিন লেগে আছে কি করে। আর আমার তো মনে হয় এটা কখনো পুরনো হবে না, এটা চলবে। যেমন আমাদের বালুচরী বেনারসি চলে, তেমনি কাঁথার কাজটাও চলবে। এটা একটা আমাদের বাংলার ট্রেডিশনাল মানে আমরা যতই ভাবি ব্যাপারটা একঘেয়ে হয়ে গেছে, কিন্তু যেরকম উনি বললেন এই ঐতিহ্যটা আমরা বজায় রাখতেই পারি। আর কাঁথা শাড়ি পরলে কিন্তু বেশ ভালোই লাগে, যেরকম আমি একটা পরেছি। আচ্ছা দিদি, এরকম একটা শাড়ি শেষ করতে কতদিন সময় লেগে যায়? 3 থেকে 4 মাস একটি মেয়ে করে। একজন মেয়ে মানে ধরে একটা শাড়ি করে, বাবা ভীষণই ধৈর্যের প্রয়োজন। আর পাঞ্জাবিগুলো মোটামুটি ওরকমই লাগে না, পাঞ্জাবিগুলো 15 দিন লাগে, কোনোটা 1 মাস লাগে, যেরকম যেটা কাজের উপরে, কাপড়ের মানে মাপের উপরও নির্ভর করে। আচ্ছা, বাংলাদেশেও তো এই ধরনের কাজ হয়, তো মানে বাংলাদেশে আর এই দেশের মধ্যে তফাৎটা কোথায় কাজে? বাংলাদেশের কাজটা হয় একটু হালকা লাইনসের উপরে, যেমন এই ধরনের কাজগুলো খানিকটা বাংলাদেশের ধরনের। আর আমাদের শান্তিনিকেতনে যেটা হয় সেটা হচ্ছে একটু জমাট, একটু ভর্তি, ফোঁড় তুলে, মানে এখানকার কাজগুলো একটু বেশি ভরাট, ওগুলো একটু বেশি হালকা, একটু হালকার উপরে হয়। দেখলেন তো, আমরা যতই ভাবি যে এটা ভীষণ আউট অফ ফ্যাশন, কিন্তু পরলে কিন্তু সত্যি সুন্দর লাগে। যেরকম আমি একটা পরে আছি। আপনারা নিশ্চয়ই ওনার কন্ট্যাক্ট নাম্বারটা জানতে চান, দিদি আপনার নাম্বারটা যদি বলে দেন। 4734568167 নম্বর, যোধপুর পার্ক। আপনাদের চিঠি পাচ্ছি, আপনাদের আগ্রহ উৎসাহ জেনে সত্যিই খুব ভালো লাগছে। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, আর আমাদের লিখতে থাকুন। আমি এখন এসেছি ঐতিহ্য বুটিকে। নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে ঐতিহ্যময় কয়েকটা জিনিস পাওয়া যায়। আর জিনিসগুলো কি? কাঁথা স্টিচ শাড়ি। এখানে সিল্কের উপরে কাঁথা স্টিচ তো পাওয়া যায়, তাছাড়াও পাওয়া যায় ক্রেপ এবং কটনের উপরে কাঁথা স্টিচ। আপনারা একটু মনে করে দেখুন তো, আমি যখন ডিজাইনের সঙ্গে কথা বলছিলাম আমি একটা অভিযোগের কথা বলেছিলাম। অভিযোগটা হচ্ছে যে অনেকেই ভাবে কাঁথা স্টিচ একটু মোনোটোনাস, একটু ব্যাকডেটেড হয়ে পড়ছে। এই অভিযোগটা দূর করার জন্য এনারা কাঁথা স্টিচের সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করেছে কয়েকটা ডিজাইন, মানে কয়েকটা প্রিন্টস এবং মিরর ওয়ার্কস, যেটা আমি এর মধ্যে দেখতে পাচ্ছি। এটা সিল্কের উপরে আছে আর এটা আছে কটনের উপরে। এগুলোর রেঞ্জ মানে ক্রেপ আর সিল্কের রেঞ্জ হচ্ছে গিয়ে 3.5 থেকে 5.5 হাজারের মধ্যে। আর কটন যদি কিনতে চান এটা রেঞ্জ হচ্ছে 1.5 থেকে 2.5 টাকার মধ্যে। কি ভাবছেন? ভাববার কিন্তু কিছু নেই, পুজো আসছে, একটা কাঁথা স্টিচ কিন্তু কেনা জরুরি। চলে আসুন। দেবযানী কি আপনাদের কোনো হেল্প করছে? নিশ্চয়ই করছে। শরীর থাকলেই সমস্যা, আর সেই সমস্যার সমাধান কে করবে? আমি করব। আচ্ছা, যে বলুন তো, গেস করতে পারেন কি নিয়ে আলোচনা করব আমরা?
কি অসুখ নিয়ে আলোচনা করব? প্রত্যেকটা ফ্যামিলিতেই কেউ না কেউ এই রোগে ভুগছে প্রতিদিন। কি বলুন তো? ঠিক ধরেছে, বাত, হাঁটুর ব্যথা আর কোমরের ব্যথা। আর সেই সম্পর্কে আলোচনা করতে আমরা চলে এসেছি অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটালে। আমাদের সঙ্গে আছেন এখানকারই অর্থোপেডিক সার্জন ডক্টর রঞ্জন কামিল্লা। নমস্কার ডক্টর কামিল্লা। নমস্কার। ডক্টর কামিল্লা, আপনার কাছে আজকে আমরা যে প্রশ্নগুলো করব সেটা আশা করি দর্শকদের খুব হেল্প করবে, কারণ এটা খুব কমন একটা ডিজিজ হয়ে দাঁড়িয়েছে আমাদের মধ্যে। আগে আমরা জানতাম যে একটু বয়স্ক মানুষদের, বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যেই কোমরে ব্যথা বা হাঁটু ব্যথাটা বেশি দেখা যেত, কিন্তু এখন তো দেখছি কনসেপ্টটা পাল্টে গেছে। মানে 20 বছর, 23 বছর, 24 বছরের ছেলে মেয়েদেরও দেখছি কোমরে ব্যথা, হাঁটু ব্যথা হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা এক কারণ বলতে পারেন যে একটা চেঞ্জ অফ লাইফস্টাইল হয়েছে। আর আরেকটা দেখতে পাচ্ছি যে আমাদের মানে কম বয়সের ক্ষেত্রেও ইউজুয়ালি ওজনটা অনেক বেড়ে যাচ্ছে। তো এইসবগুলোর দিক থেকে যদি দেখি চেঞ্জ অফ লাইফস্টাইল, যেটা মানে করুন এখন ডেস্ক জবটা অনেক বেড়ে গেছে, আর আমরা প্রপার পশ্চারটা জানি না, আচ্ছা, যার জন্য একটা স্ট্রেন পড়তে থাকে। আর সেই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোমরের ব্যথাগুলো ওইভাবে চলে আসছে। ডেস্ক জব বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে বসে থাকলে কি কোমরে ব্যথাটা বেশি হয়? বসে থাকলে তো ডেফিনেটলি একটা কোমরের ব্যথা বাড়ার চান্স থাকে, কিন্তু আমরা কিভাবে বসছি তার উপরেও নির্ভর করে। যে মনে করেন যখন আমরা টেবিল চেয়ারে বসে কাজ করছি, একদিকে হয়তো ঘাড় ঝুঁকে অনেকক্ষণ ধরে কাজ করে যাচ্ছি, যে মোস্টলি যদি মনে করেন কম্পিউটারের উপরে কাজ করছি, একটা মাথা নুয়ে অনেকক্ষণ ধরে কিবোর্ডের উপরে কাজ করে যাচ্ছি, তাতে দেখা যায় সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের চান্সটা বেড়ে যাচ্ছে, বা স্ট্রেন যেটা পড়ছে ঘাড়ের উপরে সেটা বাড়ছে। সিমিলার কারণে আপনার কোমরের ব্যথাগুলো বাড়ে, কারণ আমরা প্রপার পোস্টার এগেন যাই না, যে সোজা হয়ে বসতে হয়, চেয়ারের একদম পেছনে হয়ে বসবো, সেগুলো আমরা ফলো করি না, যেখানে আমরা ঝুঁকে যাচ্ছি ফট করে, তাতে আবার কোমরের স্ট্রেনটা খুব বাড়ছে। আপনি বলছেন পশ্চারটা খুব ম্যাটার করে, কিভাবে আমরা বসছি, কিভাবে হাঁটছি, কিভাবে চলছি, এটা কোমরে ব্যথার ক্ষেত্রে খুব ম্যাটার করে। খুবই ম্যাটার করে এটা মানে কেন হয়? মানে এত, কিন্তু এটা আপনি এখন কথা বলুন, আগেকার দিনে তো লোকে বসতো, হাঁটতো, সবই করতো, তখন তো এই জিনিসটা ছিল না, এখন বেড়ে গেছে কেন? ডেফিনেটলি আগেকার দিনেও লোকে বসতো, হাঁটতো, কিন্তু আমরা যদি দেখি যে কিভাবে বসতাম, আমরা হাঁটা চলাটা আমাদের অনেক বেশি ছিল আগে। এখন হয়েছে সকাল থেকে সন্ধ্যে হয়তো খালি বসে বসেই আমরা কাজ করে যাচ্ছি, বুঝেছে? যার জন্য দেখা যাচ্ছে একটা পার্টিকুলার পজিশনে যে মাসেলসগুলো উপরে স্ট্রেন পড়ছে সেটা অনেক বেড়ে যাচ্ছে, ক্ষয়টাও বেড়ে যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ির দিকে আমরা স্পন্ডিলাইটিসের রোগগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওবেসিটির সঙ্গে এটার কি রিলেশন আছে? ওবিসিটির সঙ্গে ডেফিনেটলি রিলেশন আছে। যে যখনই মনে করুন স্পেশালি যখন দেখছি আমরা অ্যাবডোমিনাল ওবিসিটি যেটা হচ্ছে, সেটা পুরো স্পাইনাল কার্ভেচারটাকে চেঞ্জ করে দিচ্ছে। আমরা সামনের দিকে অনেকটা ঝুঁকে পড়ছি। আমরা যেটা নর্মাল আমাদের স্পাইন কার্ভেচার, যেটা আমরা বলি একটা লাম্বার লর্ডোসিস, মানে একটা সামনের দিকে একটা হালকা একটা কার্ভ থাকে, সেটা অবলিটারেট হয়ে যায় যখনই ওবেসিটিটা বেশি হলো, সামনের দিকে একটা ওয়েট চলে এলো। আচ্ছা, তো সেটার ক্ষেত্রে স্পাইনের উপরে স্ট্রেনটাও বেশি পড়ছে, আচ্ছা, আর সেই জন্য কোমরের ব্যথাগুলো বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা যেগুলো সেই জন্য বলি যে চেঞ্জ অফ পশ্চার একটা ডেফিনেটলি। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি, কোমরের ব্যথা বেড়ে যাচ্ছে মানে হাঁটুর ব্যথাও কি এই সিমিলার রিজনে বাড়তে পারে? সিমিলার রিজনে বাড়তে পারে, কিন্তু মেইনলি হচ্ছে যে ওভারওয়েটের জন্য যে ক্ষয়টা তাড়াতাড়ি হচ্ছে। আচ্ছা, হাঁটুর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা, এখন একটা টার্ম খুব শোনা যায়, সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। আগে যেটা আমরা বলতাম আর্থ্রাইটিস, এখন একটা অস্টিও কথাটা তার আগে যোগ হয়েছে, মানে এটা কি? এটা যদি ডিফাইন করেন। মানে আর্থ্রাইটিস মানে বাত যেটা, সেটা হচ্ছে অনেক ডিফারেন্ট টাইপসের বাত আছে। আচ্ছা, যেমন অস্টিও আর্থ্রাইটিস, রিমেটয়েড আর্থ্রাইটিস। রিমেটয়েড আছে মানে ওই গেঁটো বাত বলে আপনাদের, গেঁটো বাত। হ্যাঁ, অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে যেটা ক্ষয়ের জন্য হচ্ছে, সেটা ইউজুয়ালি দেখি বয়সকালে, বা যদি মনে করুন কোথাও একটা জয়েন্টে আঘাত লেগেছে, যেখানে আনইভেন সারফেস হয়ে গেছে, সেখানে ঘষা খেতে খেতে ক্ষয় হয়ে যায়, এইভাবে ওইটা ক্ষয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। আর সেটাই যখন মনে করুন বেশি বয়সের সঙ্গে সঙ্গে হচ্ছে, সেখানে একটা ওভারলোডিংয়ের জন্য বা কার্টিলেজ ডিজেনারেশনের জন্য আস্তে আস্তে হাঁটুটা ক্ষয়ে যাচ্ছে, সেটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস। মানে আপনি মেইনলি বলছেন যে ওয়েট বাড়লে এটার সম্ভাবনা বেশি? ওয়েট বাড়লে ডেফিনেটলি সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তারপরেও আমাদের যে চেঞ্জ অফ লাইফস্টাইলে এক্সারসাইজটা অনেক কমে গেছে, আচ্ছা, যার জন্য জয়েন্টসগুলোর মুভমেন্টটাও প্লেইং যেটা হবে সেটাও কমে গেছে, সেগুলোর ক্ষেত্রেও কার্টিলেজ ডিজেনারেশনটা খুব তাড়াতাড়ি হচ্ছে। আচ্ছা, ডক্টর কামিলা, একটু যদি আমাদের দর্শকদের বলেন যে এরকম যখন ব্যথা হবে বা সিমটমসগুলো দেখো, কোমরে ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, তখন মানে আমরা কি করব?
যদি দেখা যায় মনে করুন যে কোমরে ব্যথা হচ্ছে, তখন ইউজুয়ালি আমরা কয়েকটা জিনিস, প্রথমে আমার পরামর্শ হবে যে পশ্চারটাকে চেঞ্জ করা। পশ্চারটাকে চেঞ্জ, যে সামনে ঝুঁকে ফট করে কোনো ভারী জিনিস না তুলে নেওয়া। যদি নিচের থেকে কিছু তুলতে হয় তখন আমি বলবো যে হাঁটু ভাঁজ করে স্পাইনটা সোজা রেখে বসার মতো করে জিনিসটাকে তোলা। আর যখন বসে আছি, আমরা চেয়ারে বসে আছি, তখন চেষ্টা করা যে চেয়ারটার একদম পেছনে হয়ে বসা, যাতে ব্যাক সাপোর্টটা ইউজ করা যায়, প্লাস পুরো কোমরটাকে সোজা রাখা যায়, ঝুঁকে না বসা। এইগুলো হচ্ছে মেন হচ্ছে কোমরের জন্য। তারপর হাঁটুর জন্য বলবেন ওজন কমান, ওজনটা কমাতে হবে ডেফিনেটলি। তারপরে এক্সারসাইজ লেভেল অফ অ্যাক্টিভিটিটা বাড়ান, সাইক্লিং করুন, জিম ফিটনেসের জন্য জিম টিম, এগুলো খুবই ভালো। সেগুলো আপনার এক তো হচ্ছে ডেফিনেটলি আপনার ওজনটাকেও কমাতে সাহায্য করছে, প্লাস যে আপনার অ্যাক্টিভিটি লেভেলের জন্য মাসেলগুলোকে অ্যাক্টিভ রাখছে, জয়েন্টগুলোর মুভমেন্টটা বাড়ে, তাতে যে লুব্রিকেশন যেটা হয় সেটা মাচ বেটার হয়। আচ্ছা, এইগুলো ছাড়াও মেডিকেশনটা কি, মানে আমরা কিভাবে কমাতে পারি? মানে ধরুন আমার হয়ে গেল কোমরে ব্যথা, আমি ব্যথা হচ্ছে বা হাঁটুর ব্যথা হচ্ছে, সেটা কিভাবে কিওর, মানে ইজ ইট কিওরেবল? কোমরে ব্যথা ইজ ইউজুয়ালি কিউরেবল, মানে এগুলো যেগুলো আমি বললাম পশ্চারের জন্য হয়, ইজ মোস্ট অফ দ্য টাইমস কিউরেবল। যে আমরা পার্টিকুলার এক্সারসাইজ কিছু অ্যাডভাইস করি ব্যাকের জন্য, সেগুলো করতে করতে মোস্ট অফ দ্য টাইমস এই ব্যথা ট্যাথাগুলো চলে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে দেখা যায় যে নার্ভের উপরে কম্প্রেশন হচ্ছে, সেইখানে মনে করুন আমি যেগুলো মানে পরামর্শ দিতে যাই, সেগুলো হচ্ছে যদি পায়ের মধ্যে কখনো ঝিনঝিন দেখা যাচ্ছে বা পা অবশ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ওয়েট না করে ডাক্তারের পরামর্শ নেওয়া ডেফিনেটলি দরকার। আচ্ছা, অনেক ক্ষেত্রে শোনা যায় যে ট্র্যাকশন নিতে বলা হয়। ট্র্যাকশন নিতে আমরা সেই সময় বলি যখন মনে করুন একটা অ্যাকিউট, ইউজুয়ালি স্লিপ ডিস্কের ক্ষেত্রে যেগুলো হয়। হ্যাঁ, স্লিপ ডিস্ক, এক্স্যাক্টলি। এটা কি জিনিস? স্লিপ ডিস্কটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের মাঝখানে কুশনের মতো আছে, যেগুলো অনেক সময় স্ট্রেন পড়লে, স্পেশালি যখন ঝুঁকে কেউ ভারী জিনিস তুললো, তো পেছনে রাপচার করে বেরিয়ে গিয়ে নার্ভের উপরে চাপ দিয়ে দেয়। তো জাস্ট একটা রাপচার করার জন্যই একটা স্লিপ ডিস্ক, সেটা অ্যাকিউট একটা পেন হতে পারে। তো সেই সব ক্ষেত্রে আমাদের বলি যে একটা ট্র্যাকশন হয়তো ইমিডিয়েট পিরিয়ডে কিছুদিনের জন্য রিলিফ দেয়। সেটা এইভাবে যে মেন দরকার পেশেন্টের হচ্ছে বেড রেস্ট, কিন্তু পেশেন্টকে যখন আমরা বলি যে বেড রেস্টে গিয়ে থাকুন, দেখেন বাড়িতে গিয়ে কেউ বেড রেস্ট নেয় না। যেই দেখলো একটু ব্যথাটা কমছে, সঙ্গে সঙ্গে চলাফেরা শুরু করে দিল, বাড়ির কাজ শুরু করে দিল। সেই ক্ষেত্রে যদি বেড রেস্টটা ইনশিওর করতে হয়, তাহলে ট্র্যাকশন বলা ভালো, যাতে ট্র্যাকশনটা লাগানো থাকলে পেশেন্ট শুয়ে থাকবে, এই হিসেবে ওটা কাজ করে। কিন্তু যে আমরা যদি এই ধারণাটা থাকে যে আমরা ট্র্যাকশন দিয়ে জয়েন্টগুলোকে সরিয়ে দিচ্ছি, সেটা ঠিক না, তা হয় না। এটাকে মাসলটাকে রিল্যাক্স করতে সাহায্য করে, প্লাস পেশেন্টটাকে বেড রেস্ট দেওয়ার জন্য সুবিধা করে। আর একটা ডক্টর কামিল, আপনাকে আমি ছোট প্রশ্ন করবো। সেটা অনেক ক্ষেত্রে শোনা যায় যে হাত সারফেসের উপর শোয়া উচিত, এটা কতটা ঠিক? ঠিক হার্ড সারফেস বললে ঠিক হবে না। আমরা যেটা বলি একটা ফার্ম ম্যাট্রেস, মানে যে গদিটা হবে খুব শক্ত না, কিন্তু খুব নরম গদি হলে হবে কি, যখনই আমরা শুচ্ছি তখন একটা প্রেশারের জন্য কার্ভটা চেঞ্জ হয়ে যায়। সেটা যদি মনে করুন শক্ত বিছানার উপরে আমরা শুতে থাকি, তাহলে স্পাইনাল কার্ভেচারটা মেনটেন থাকে, তাতে ব্যথাটা, কোমরে ব্যথাটাতে চান্স খুবই কম থাকে। আচ্ছা, এই জন্যই আমরা বলি যে খুব নরম গদিতে শোবে না, বা স্পেশালি যদি আনইভেন গদিটা হয়, সেইগুলো আরও বেশি প্রবলেম করে। আচ্ছা, আর এর কোনো ওষুধ আছে কি, মানে কোনো ওরাল মেডিসিন খেলে কমানো যায়? বা ধরুন খুব ব্যথা হচ্ছে, সেই সময় অনেকে পেন কিলার খেয়ে নিল, পেন কিলার খাওয়াটা কি উচিত? আমি বলবো যে হয়তো অন এন্ড অফ যদি দেখেন যে কখনো একটা খুব বেশি ব্যথা হয়ে গেছে, ইনিশিয়াল পিরিয়ডে প্যারাসিটামল ধরনের কোনো ওষুধ খেয়ে নেওয়া যায়। কিন্তু যদি দেখেন যে না, ওটা রিকার করছে, মানে পর চলে আসছে, তাহলে ডেফিনেটলি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ সেটা এক্স্যাক্টলি আগে কিসের জন্য হচ্ছে বার করা উচিত। তারপরে দরকার হলে পেন কিলার, আমরা কিছু মাসেল রিল্যাক্সেন্টও কিছু দিই, যেটা মাসেল টোনটাকে একটু রিল্যাক্স করে পেনটাকে কমিয়ে দেয়, সেগুলো দেওয়া যায়। কিন্তু ডেফিনেটলি যে দিনের পর দিন আপনি ব্যথার ওষুধ খেতে থাকবেন, সেটা মোটেই বাঞ্ছনীয় না। ডক্টর কামিলা, আর একটা প্রশ্ন, অনেকে দেখা যায় বেল্ট পরছে কোমরে, এটা কেন? বেল্ট আমরা স্পেশালি দুটো ক্ষেত্রে ইউজ করি। দুটোই হচ্ছে সাপোর্টের জন্য, ব্যাক সাপোর্টের জন্য। কিন্তু দুটো ক্ষেত্রে হচ্ছে, একটা হচ্ছে যখন অ্যাকিউট পেন হলো, তারপরে যখন আমরা রিহ্যাবিলিটেশন শুরু করছি, সেই সময় সাপোর্টের জন্য একটা টেম্পোরারি বেল্ট একটা ইউজ করি আমরা, সেটা ব্যাক সাপোর্ট দেওয়ার জন্য, যাতে আনডিউ স্ট্রেনস না পড়ে।
ওই স্পাইনে। আরেকটা ক্ষেত্রে যেটা ইউজ করি আমরা সেটা হচ্ছে মনে করুন একটু বয়সকালে যেখানে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার্স দেখছি, যে অস্টিওপোরোসিসের জন্য হাড়গুলো ভেঙে যাচ্ছে, সেইখানে আমাদের সাপোর্টের জন্য বেল্ট ইউজ করতে হয়। সেখানে অনেক সময় লং টার্মে বেল্ট ইউজ করতে হয়। কোমরে ব্যথা আর হাঁটু ব্যথা কি বংশগত, মানে ইজ ইট হেরিডিটারি? এটা হয়তো এক কথায় বললে ঠিক হবে না। জিনিসটা হচ্ছে মনে করুন যে হেরিডিটারি হিসেবে যদি দেখি আমরা, যে ওভারওয়েটটা ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইমস ওভারওয়েট যদি আমরা দেখি, এটা হচ্ছে অনেকটা হেরিডিটারি টেন্ডেন্সি থাকে। সেখানে যদি ওবিসিটি থাকে তাহলে সেখানে ব্যাক পেইন বা হাঁটুর ব্যথাটাও বাড়বে, কিন্তু ডাইরেক্ট কোনো রিলেশন নেই। মানে আপনি বলছেন ওবেসিটিটা হেরিডিটারি হতে পারে, কিন্তু হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা হেরিডিটারি হয় না, ইউজুয়ালি হয় না, যদি না এটা আবার ওই রিমেটয়েড আর্থ্রাইটিস বা গেঁটো বাত হচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর কামিল্লা। কিন্তু আপনাকে ছাড়ার আগে আরেকটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমাদের দর্শকদের যদি কিছু পরামর্শ দেন এই ব্যাপারে। আচ্ছা, আপনাদের জন্য আমার যে পরামর্শ থাকবে সেটা হলো যে যদি ব্যাক পেন মানে কোমরে ব্যথার থেকে মুক্তি পেতে চান, তাহলে নিজের পশ্চারটাকে ঠিক রাখুন, আপনার ওজনটাকে কমিয়ে রাখুন, ডেলি অ্যাক্টিভিটিসের বাড়িয়ে রাখুন, একটা ডেলি এক্সারসাইজ প্রোগ্রামের মধ্যে থাকুন যাতে নিজের বডিটাকে ফিট রাখা যায়। যখন বসে কিছু যদি কাজ করতে হচ্ছে, তাহলে আবার আমি যে আগেই যেগুলো বলেছি, যে স্পাইন সোজা করে বসে থাকুন, এটা মনে রাখবেন, প্লাস ঝুঁকে কিছু কাজ না করার চেষ্টা করবেন। শুধু শুনলেই তো রোগ সারে না, তার জন্য কিছু কিছু জিনিস করতে হয়। ডক্টর কামিল্লা কি বললেন ভালো করে শুনেছেন তো? সেগুলো একটু মেনটেন করার চেষ্টা করুন, দেখবেন ঠিক সুস্থ থাকবেন। আর আরেকটা কি বলেছেন শুনলেন তো? কি রোগা হতে হবে, ফিট থাকতে হবে। ফিট থাকা কি করে? এক্সারসাইজ করে। সো এক্সারসাইজ মাস্ট। তুমি যে আমার চিরদিনের সেই নারী। এই মেশিনটির নাম মোটরাইজ রোয়ার। এটা যেরকম দেখছেন যে একদম সামনে ঝুঁকে পড়ে হাতটা নিয়ে টেনে পেছনে যাচ্ছে, এতে দিস ইনভলভস পায়ের অ্যাকশন, হাঁটু, হিপস আর হাতের এলবো, শোল্ডার্স, এই সমস্ত জয়েন্টসের অ্যাকশন হচ্ছে এবং এই সমস্ত জয়েন্টসগুলো একসঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মুভমেন্টের সঙ্গে সমস্ত জয়েন্টসগুলো একসঙ্গে প্লে করছে, যাতে নাকি এই পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, শোল্ডার্স, এলবোজ, এইসবের ব্যথা মানে অনেকটা সারিয়ে তুলতে সাহায্য করে। এছাড়াও যেটা সাহায্য করে ওটা হচ্ছে পেটের নিম্ন ভাগে বা আপার থাইজে যে মেদ থাকে আমাদের, সেইটা ঝরাতেও সাহায্য করে। নিয়মিত রোয়ার করলে পরে আমাদের যে মেয়েদের ইস্ট্রোজেনের জন্য যে ফ্যাট আমাদের জমা হয় মেইনলি কোমর থেকে আপার থাইজ পর্যন্ত, সেই জায়গাগুলো থেকে মেদ ঝরাতে সাহায্য করবে। আর এর বিকল্প মানে বাড়িতে যদি চান যে এরকম কোনো এক্সারসাইজ করে রোয়ারের বিকল্প হিসেবে আমরা নেব, দেয়ালেতে পাটা ফিক্স করে নিলেন, ফিক্স করে নিয়ে এই একদম এক্সটেন্ড করে দেবেন বডি, করে নিয়ে আবার ফ্লেকশন করে হাঁটুটাতে হাত দিয়ে ধরবেন। এরকম 5 বার করে করবেন, একটুখানি রিল্যাক্স করবেন, আবার 5 বার করবেন, করে যতটা শরীর নিতে পারবে ততটাই করবেন। সাবধানতা অবলম্বন করে করবেন যাতে ওভার স্ট্রেন না হয় বা ওভার মাসেলগুলো ওভার ফ্যাটিগ না হয়। ইংরেজিতে একটা কথা আছে, অপোজিট পোলস অ্যাট্রাক্ট ইচ আদার। না না, আমি ফিজিক্সের কোনো জ্ঞান দিচ্ছি না, আমি বলছিলাম আজকাল ট্রেন্ডটা হয়েছে এরকম যে যাদের একটু স্ট্রেট চুল তারা একটু কার্লি হেয়ার চায়, আর যাদের কার্ল চুল তারা স্ট্রেট হেয়ার চায়। আফটার অল ইয়ে দিল মাঙ্গে মোর। আর আমরা সবাই চেঞ্জ হতে চাই, আমি লাইক আমরা সবাই বোর হয়ে গেছে এক জিনিস করে। কিন্তু এই ব্যাপারটা হবে কিভাবে? আমার দিকে তাকাবেন না, আমার এই ব্যাপারে কোনোই জ্ঞান নেই, কিন্তু আমার সাথে আজকে একজন এক্সপার্টাইজ আছে যে আমাদেরকে এই ব্যাপারে অনেক কিছু বলবে।
যদিও তার ইন্টারাকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, শি ইজ নান আদার দেন ভেরি ওন রীতাদি। রীতাদি, তুমি আজকে কি করছো আমাকে সেটা বলো। আচ্ছা, টিনার উপরে আমি একটু, ও বলছে স্ট্রেট হেয়ার ওর ভাল লাগছে না, বোর হয়ে গেছো না টিনা? বোর হয়ে গেছে বলছে। এক্স্যাক্টলি, মানে আমিও হয়ে স্ট্রেট হেয়ার তো খুবই ভালো, বলো। হ্যাঁ ভালো, কিন্তু সব সময় এক জিনিস করলে না সেই জন্য আমি ঠিক একটু কার্ল করে দেখাচ্ছি। আচ্ছা, সামনের দিকে স্টার্ট প্রথমে ভালো করে জটটা ছাড়িয়ে নিলাম তো চুলটা খুলে, সামনে থেকে তুমি একটু একটু করে নিচ্ছ সেগমেন্টস করে। কেন, এটা তো সময় নেই আমাদের, নালি ছোট ছোট বিনুনি করে। এটা ধরো প্লিজ। এটা কি দিয়ে করছো তুমি? আমি এই ক্লিপার দিয়ে করে দিচ্ছি। তুমি দেখিও সেটা? হ্যাঁ আমি দেখাচ্ছি। আর যারা ক্লিপার তো কিনতে পাওয়া যায় নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সবাই তো কিনতে পারবে না, তারা কি করবে? বাড়িতে করবে ছোট ছোট বিনুনি করে, ওটা আরো ভালো। ছোট 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 অনেক বিনুনি করে রেখে দেবে। আচ্ছা, 3-4 ছোট ছোট ঘন্টা। প্রচুর গুলো প্রচুর। রাতে করে শুয়ে পড়বো? হ্যাঁ, সকালে খুললে মানে ব্যাপারটা এসে যাবে। ভীষণ সুন্দর হয়, ন্যাচারাল বলো, এইগুলো মেশিন ইউজ করতে হবে না। এই তুমি যেটা মানে স্ট্রেট চুলটাকে কার্ল করছো, এটা ক্রিম্পার দিয়ে, আর কার্ল চুলকেও স্ট্রেট করা যায়। হ্যাঁ, ওটার আরেকটা কিছু পাওয়া যায়, আরেকটা চয়েস। ওটা কি বলা হয়? স্ট্রেট না? ওটা এরকম বাজারে কিনতে পারো। হ্যাঁ, বাড়িতে তুমি ইস্ত্রি করতে পারো। জামা কাপড় ইস্ত্রি দিয়ে ওটা হয়ে যাবে চুলটা স্ট্রেট? ক্ষতি হয় না চুলের? কিচ্ছু হয় না। পুড়ে গেলে যত্ন করতে হবে চুলটাকে। না মানে পুড়ে যাবে না? না না না, খুব গরম নাকি একটু হালকা না, হালকা? হালকা গরম করে, মানে নিজে একা করতে পারবো? আর ওইটা করলে ঠিক একবার তোমাকে খুব যত্ন করতে হবে, ডিম তেল। ওইটা তো এমনিতেই করতে হবে, সেটা খালি অনেকরা তো করে না, অনেকরা লেজি আছে, তখন চুলটা রাফ হয়ে যাবে। যারা লেজি আছে তাদের জন্যই তো আমাদের প্রোগ্রামটা, তারা বুঝতে পারবে ব্যাপারটা কি, তাতে শিখতে হবে না এই জিনিসগুলো। ফাইন, এটা হালকা 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 কালার হচ্ছে। এটা দিনের বেলা রাত্রেবেলা সবসময় পরা হয়ে যায় না? যে এগুলো যে দিই মাথায়, খুব একটা ক্ষতি হয় কি? তো যদি এভরিডে ইউজ করলে একটু ক্ষতি হয়। এটা ওকেশন ইউজ করা এটা। আচ্ছা, এই সাইডে হয়ে যাচ্ছে, এবার এই সাইডে করে। মানে টিভিতে এগুলো দিয়ে করা হয়, আমি আজকে জানতে পারলাম। মডেলটা আমি করে না, ভাবতাম যে ভীষণ ওটা ওদের কালকা। এমনি চুল, সবকিছুরই আজকাল কিছু না কিছু পাওয়াই যায় বাজারে। এটা পুরো চুলটাই কি কার্ল করতে হবে না কিছুটা করে কিছুটা করলাম না? তোমার ইচ্ছা, মানে শুধু নিচের যদি পোর্শনটাও সামনে, করতে হ্যাঁ, পারি, সামনে। খালি সামনেটাও করতে পারি, হ্যাঁ, তাহলে বেশ তোমার নতুনত্ব আসে না দেখতে? হাফ করো, হাফ করবে না, যেরকম একটা হাফ কার্ল আছে। তুমি কি ওর পুরোটা করছো না খালি আমি দেখি সামনেটা? হাফ হাফ করে দিই। আচ্ছা, চুলটা কিরকম লাগছে বলবো? বলো তো। দেখবে বেশিরভাগ দুর্গা প্রতিমাগুলো না এরকম এরকম চুল হ্যাঁ হয়। আছে, এরকমই হয় না, হালকা হালকা বেবি বেবি। আর ওর তো এমনিতে ভীষণ লম্বা চুল, ওরকমই লাগছে। ওই দুর্গাদের চুল তো আমাদের, তোমরা ক্রিম করে দাও আমরা কি? ওইটা অ্যাকচুয়ালি হে নয়, ওটা নাইলন চুল, আচ্ছা, ওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সামনেটা হয়ে গেল না? সামনেটা হয়ে গেছে। খুব সুন্দর এসছে। তো এর পিছনটা এবার একটু একটু করে করবে, হ্যাঁ, হাফ 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 করে। দেখতেই পাচ্ছেন সামনেটা ভীষণভাবে কার্ল হয়ে গেছে, আর পিছনটা একটু করছে একটু করছে না। ফাইন লাগছে না? খুব একটা কিন্তু ডিফিকাল্ট না, কিছুই লাগে না, খালি একটা মেশিনটা যদি নাও কিনতে পারি যেরকম বড় বেরোনি করে, মানে বেসিক্যালি সত্যিকার দেখতে গেলে নেট কিছুই লাগে না, তো খালি বুদ্ধি, ইনোভেটিভনেস, আর ব্যাস আপনার একটা সুন্দর হেয়ারস্টাইল তৈরি। হাফ দিয়েছি, হাফ হাফ ডাউন ভালো লাগছে, কিন্তু একটুখানি ওয়েভ আছে আর একটুখানি ওয়েভ নেই, ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখুন আপনার সামনেটা কার্ল করা হয়েছে, সাইডটা স্ট্রেট আছে, বেশ এটা নতুনত্ব এসছে। একটু বডি এসে গেছে, কিরকম একটা ফ্ল্যাট ছিল না? ফ্ল্যাট ছিল, মানে একটু স্ট্রেট চুল হলে কি লিম্প হয়ে যায় চুলটা, ফ্ল্যাট পরে একটু ভলিউম এনে দেয়, একটু বাউন্স, ভালো লাগে দেখতে, বেশ মজা লাগছে না দেখতে? সত্যি আমার তো ভীষণই লাগছে, আমারও স্ট্রেট চুল। এটা হওয়ার পরে আমি তো রীতাদি তোমার কাছে ক্রিম করাতে বসছি। আর আপনারা বেবি চুল চান কি স্ট্রেট চুল, সেটা অবশ্য আপনাদের ইচ্ছে, কিন্তু আরও যদি নতুন হেয়ারস্টাইল জানতে চান কিংবা আমাদের জানাতে চান, আমাদের নিশ্চয়ই লিখবেন, আমরা তো আছি। এটা কি বলুন তো? এইটাকে বলা হয় স্ট্রেটনিং লোশন। আমি বললাম না যে আমাদের অনেকেরই ভীষণ স্ট্রেট চুল থাকে, আর আমরা চাই সেটাকে একটু কার্ল করার, আর যাদের কার্লি চুল তারা চাই একটু স্ট্রেট চুলের। এর জন্য আমরা মার্কেটে পাই বিভিন্ন ধরনের লোশন, একটা যেটা আমি বললাম স্ট্রেটনিং লোশন,
আরেকটা হয় কার্লিং লোশন, আরেকটাকে যেটা হয় একরকম লোশন যেটা আমাদের চুলে না ভীষণ ভলিউম এনে দেয়, বেশ একটা ফোলা ফোলা ব্যাপার। আর আপনারা যদি সিনেমায় লক্ষ্য করে থাকেন আমাদের যে হিরোইনরা ওদের চুলগুলো কিন্তু ভীষণ চকচক করে। কীভাবে বলুন তো? একরকমের জেল কিংবা লোশন হয় যেটা লাগালে না ওরকম শাইনটা এসে যায়। আর আরেকটা লোশন যেটা আমার ভীষণ মজাদার নাম লাগলো সেটাকে বলা হয় মাউস, সরি মানে ইঁদুর না, ওটাকে বলা হয় মুজ। আর ব্যাপারটা অ্যাকচুয়ালি কি সেটা আমিও জানি না। আর আপনাদের জন্য মার্কেটে জিনিসপত্র খুঁজতে এসে আমিও কিন্তু অনেক জিনিসই জানতে পারছি। এইসব ব্যাপার নিয়ে আমরা আজকে কথা বলবো শপার স্টপেরই একজনের সাথে। চলুন চট করে কি দেখে নিই ব্যাপারগুলো কি আর দামগুলো কতখানি। আচ্ছা, এই যে স্ট্রেটনিং লোশন এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে কার্ল হেয়ার স্ট্রেট করবার জন্য স্ট্রেটিং লোশন ইউজ করা হয়। আর আমি একটা ওয়ার্ড শুনলাম যেটাকে বলা হয় মুজ, মানে মুজ ব্যাপারটাকে আমার শুনে ভীষণ মজা লাগলো, অনেকটা মানে মাউজের মতো শোনাতে, কিন্তু জিনিসটা কি আসলে? মুজ হচ্ছে চুল সেট করবার জন্য, আপনি যেভাবে সেট করতে চান মুজ ইউজ করলে চুলটা সেভাবে সেট হয়ে থাকবে। মানে আমি ওটাকে লাগিয়ে রাখলাম, যেরকমই স্টাইল করি সেটা অনেকক্ষণ ধরে রাখা যায়, তাই তো? যেরকমই স্ট্যান্ড করে অনেকক্ষণ ধরে ধরে রাখা যায়। আর যাদের ধরুন একেবারে পাতলা স্ট্রেট চুল তারা যদি একটু মানে কাইন্ড অফ ওয়েভ আনতে চায় তারা কি করবে? তারা ভলিউম ইউজ করবে। ভলিউম মানে এটাও কি এক রকমের লোশন যেটাকে? একটা লোশন, ওটা ইউজ করলে আপনার পাতলা চুল ঘন লাগবে, ওয়েভি। আর তাছাড়া তো আর যাদের চুল ধরে ভীষণ রুক্ষ দেখতে, মানে শাইন নেই, ডাল দেখতে লাগে, তো তারা কি করবে? তাহলে শাইনিং যে লোশন সেটা লাগাবে, লাগালে এটা মানে ওই শাইনটা এসে যায় তো। আর এই যে এতগুলো প্রোডাক্ট এদের রেঞ্জটা মোটামুটি কিরকম? 250 to 300 এর মধ্যে। এসে গেছি আমি মনামি আপনাদের মধ্যে রান্নাঘর নিয়ে। আমার সঙ্গে আজকে আছে চুমকিদি। নমস্কার। চুমকিদি যখন আছে তখন একটা নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং রান্না আমরা শিখবো। আজকে আমি আপনাদের শেখাবো একটা ইটালিয়ান ডিশ। আচ্ছা, ডিশটার নাম হচ্ছে, ভারী অদ্ভুত নাম, রোজমেরি রিসোটো ডিশটার নাম। হ্যাঁ, আচ্ছা, রোজমেরি রিসোটো মানে আমাদের একটু বুঝিয়ে দিন। রিসোটো হচ্ছে একটা ইটালিয়ান রাইস। হ্যাঁ, কিন্তু এখানে তো ইটালিয়ান রাইসটা আমরা চট করে ওটা পাবো না। হ্যাঁ, বা যারা পাবেনও ওটা একটু কস্টলি হয়ে যায়, তো সেই জন্য আমরা ওখানে ওর সাবস্টিটিউট করে নিয়েছি বাসমতি রাইস দিয়ে। আপনারা বাড়িতে বাসমতি রাইসে করে দেখবেন, ভালোই আসে। না না না, কারণ কিন্তু গোবিন্দভোগ দেবেন না, বাসমতি দিতে হবে, মানে যেটা দেরাদুন রাইস বলি। তো আর রোজমেরি তো একটা হাব, এটা তো আমার ইটালিয়ান এতে কেন, যে কোনো কন্টিনেন্টাল ডিশেই আমরা ব্যবহার করি। আর এই রান্নাটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে তিনটে মানে এর মধ্যে তিনটে ফ্লেভার আসছে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা খেয়াল করুন, এটাতে আছে সেলেরি পাতা, আর একটা আছে রোজমেরি, আর একটা আছে জাফরান। মানে ভারী অদ্ভুত রান্না। সেটাতে যে জাফরান তো সাধারণত আমাদের ট্র্যাডিশনাল রান্নায় ব্যবহার হয়ে থাকে, তো এখানে জাফরানও আছে, আবার রোজমেরিও আছে, আবার আমরা চাইনিজ রান্নাতেও ব্যবহার করি সেলেরি পাতা, অন্য যে কোনো কন্টিনেন্টালে ব্যবহার করে থাকি। তিনটে দিয়ে কিন্তু এটা একটা অদ্ভুত সুগন্ধ, জানো তো। তো সেই জন্য এটা মানে নামটাও অদ্ভুত, আবার খেতেও বেশ, আশা করি মানে একটু আনইউজুয়াল খেতে হবে, ভালোই লাগে খেতে। তো আমাদের তো রেগুলার ফ্রাইড রাইস বা পোলাও যেটা বলি সেটা নয় এটা, কিন্তু এবং বেশ পুষ্টিকর। আচ্ছা, তাহলে এই 3-4টে ছাড়া আর কি কি লাগছে? আর লাগছে মাখন, পেঁয়াজ কুচি একদম মিহি করে কুচোনো, আর সেলেরি পাতা তো আগেই বললাম, আর রোজমেরি, আচ্ছা বাসমতি চাল, আচ্ছা জাফরান একটু দুধে ভেজানো, আচ্ছা কড়াইশুঁটি, নুন আন্দাজ মতো, আর কিউব করা চিজ। আচ্ছা, প্যানে প্রথমে একটু মাখন গলাবেন, খুব বেশি তেল মশলা রান্না নেই, দেখলেন তো মশলা তো মানে বলতে গেলে কিছুই নেই, তেল নেই, মাখনের রান্না, আর মশলা কিন্তু কিছুই নেই। বাটারটা কতটা লাগছে? আমি তো 2 টেবিল স্পুন মতো দিলাম, কারণ আমার 1 কাপ চাল আছে। এটা আপনারা আন্দাজ মতো নিয়ে নেবেন। হ্যাঁ, কারণ বাড়িতে গেস্ট ফেস্ট এলে হয়তো করবেন, তখন কিরকম কয়জন আসছে সেরকম অনুযায়ী আপনারা মাপটা করে নেবেন। আচ্ছা, মাখন গরম হয়ে গেছে, এবার আমি এতে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে কুচোবেন, দেখুন কিরকম একদম মিহি করে কুচোনো। আমি 3 টেবিল স্পুন দিলাম। একটু নাড়ুন। আচ্ছা, এবার আমি
সেলেরি পাতাটা দিয়ে দিচ্ছি। সেলেরি পাতা কতটা? এটা এই 1.5। আচ্ছা, একই সাথে কিন্তু রোজমেরিটাও দিয়ে দেবেন। রোজমেরিটা দেওয়ার সময় একটুখানি গুঁড়ো করে নেবেন। এগুলো সাধারণত একটু বড় বড় ডাল হিসেবে আসে, একটু হাত দিয়ে গুঁড়ো করে নেবেন, ছোট ছোট পিস করে নেবেন। এটা বোধহয় খুব বেশি দেবারও দরকার না, হার্ব কখনোই খুব বেশি দিতে হয় না। আচ্ছা, এবারে চালটা দিয়ে দেবেন। চালটা কিন্তু আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখবেন, আমি যেমন রেখেছি। চালটা দিয়ে কিন্তু ভাজতে হবে না, কারণ এটা তো বাসমতি, অল্পতেই হয়ে যাবে। আলাদা করে সেদ্ধ করে নিলে হয়তো ঠিকমতো ম্যানেজ করা যাবে না, কারণ হয়তো একটু গলে যেতে পারে। হ্যাঁ, আর তারপরে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে চালটা যদি এইটা দিয়ে আপনারা ভাজেন তাহলে কিন্তু এর ফ্লেভারটা পুরোটাই চালের মধ্যে ঢুকবে। এই যে রোজমেরি আর সেলেরির যে ফ্লেভারটা পুরোটাই চালের মধ্যে ঢুকবে। আচ্ছা চুমকি দি, এটা চালটা হতে হতে তোমাকে একটা পার্সোনাল প্রশ্ন করি। বলো। তাহলে তোমার বাড়িতে কে কে আছে? আমার হাজবেন্ড আর আমার ছেলে মেয়ে। ছেলে মেয়ে আছে। তুমি তো বললে তুমি করেসপন্ডেন্স কোর্স করেছো বিয়ের পরে। বিয়ের পর। বিয়ের পরে, বিয়ের পরই করেছো? নয়, বিয়ের 2 বছর পর। আচ্ছা আচ্ছা, তখন তোমার অসুবিধা কিছু হয়নি কোর্সটা করছো? না না না, আমার বাড়ির সবাই খুব মানে ইয়ে করেছে, কোঅপারেট করেছে এতে। আর করেসপন্ডেন্স কোর্সে তো একদমই অসুবিধা হয় না, কারণ ওরা তো মেটেরিয়ালগুলো পাঠিয়েই দেয়, একটা ছোট্ট প্র্যাকটিক্যাল কোনো সময় করায়, আর কোনো অসুবিধা নেই। বিয়ের পরে আপনারা এই কোর্সটা সহজেই করতে পারেন, সংসার শুদ্ধ সংসার সামলাতে পারেন কোর্সটা। আমার তো তাই মনে হয়, কারণ আমি তো করেছি, আশা করি পারবেন। আচ্ছা, এইবারে কিন্তু একটু জল দেব। এখানে কিন্তু আপনারা জলও দিতে পারেন, স্টকও দিতে পারেন। স্টকটা কি দিয়ে হবে? চিকেন দিয়ে করলেই এতে ভালো হয়। এখানে ভেজিটেবল না দিয়ে চিকেনের স্টক দিলে, কিংবা ফিশ স্টক দিতে পারেন। জলটা কতটা, বা জল বা স্টক যদি দেওয়া? ওটা তো চালের আন্দাজে। চালের আন্দাজে কতখানি চাল ব্যবহার করবেন আপনারা, সেটার উপর আপনারা ইয়ে করবেন। কেউ যদি গ্রেভিটা বেশি রাখতে? না, এটা গ্রেভি তো হবে না, এটা তো অনেকটা মানে ফ্রাইড রাইস টাইপের, তো ওইটা গ্রেভি হবে না। আচ্ছা, এবারে জাফরানটা দিয়ে দিচ্ছি। জাফরানটা একটু দুধে আগে থেকে ভিজিয়ে রাখবেন, 1 চামচ দুধ দিয়ে ভিজিয়ে রাখবেন। 1 চিমটে জাফরান 1 চামচ দুধ দিয়ে ভিজিয়ে রাখবেন। এটাতে একটা ফ্লেভারও আসবে, একটু কালারও ধরবে। হ্যাঁ, তারপর কড়াইশুঁটি। এটা কি সেদ্ধ কড়াইশুঁটি? যদি একদম শীতকালে যদি ফ্রেশ কড়াইশুঁটি নেন তাহলে একটু ভাপিয়ে নেবেন। আচ্ছা, এইবার নুনের ব্যাপার। আরেকটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে এই রান্নাটাতে কিন্তু কোনো ঝাল নেই, কিন্তু এটা যা দিয়ে খাবেন তাতে আপনারা ঝাল দিন। এটা কি দিয়ে খেতে বেশি ভালো লাগে? এটা যে কোনো ফিশের আইটেম দিয়ে খেতে বেশি ভালো। নুন দিয়ে এবং কড়াইশুঁটি আর জাফরান দিয়ে একটু নাড়বেন, দেখবেন জলটা কিন্তু টেনে নিয়েছে। এবারে আরো একটু জল দিন। এই জলটা কিন্তু একদম মাপ মতো আন্দাজ করে দেবেন, কারণ এই জলটার উপরেই আপনার রান্নার কিন্তু পুরো স্বাদ নির্ভর করছে। আপনারা খেয়াল করুন, আমি কিন্তু রান্নাটা সমানে কিন্তু নেড়েই গেলাম, একটুও ছাড়বেন না। যে ভাত চাপিয়েছি বলে যে একটুখানি রেখে দিলাম, সেটা করলে কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবারে ভাতটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এবারে চিজটা যে কিউব করা আছে, এটা কিউব আমি দিয়েছি, আপনারা চিজ কোরানো হলেও দিতে পারেন। চিজটা দেওয়া হয় এটাতে, কিন্তু আমরা অন্য কোনো মানে ফ্যাট বা ইয়ে কিন্তু খুব একটা ইউজ করিনি। হ্যাঁ, ভাতটা হলেও জাস্ট আমি মেয়েতে ওই যে 2 টেবিল স্পুন মতো মাখন দিয়েছিলাম, তাতেই করে নিয়েছি। আর এই পরে চিজটা দিলে চিজের গন্ধ আর চিজটা জাস্ট মেল্ট হলো। হ্যাঁ, চিজটা কিন্তু ওর সঙ্গে মিশে গেল না, মুখে দিলে কিন্তু একটা বেশ ফিলিং হবে যে চিজ মুখে পড়েছে, সেজন্য আমরা চিজটাতে ব্যবহার করি, নাহলে খুব স্টিকি হয়ে যায়। আচ্ছা, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার একটা ডিশ একটু ধরো তো। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। তাই? ওনারা তো গন্ধটা পাচ্ছেন না? হ্যাঁ, বুঝতে পারছেন আমাকে দেখে। করলে, বাড়িতে প্র্যাকটিস করলে আশা করি তার স্বাদ খানিকটা পাবেন, গন্ধ এবং স্বাদ দুই। দেখুন, চালটা কিন্তু প্রত্যেকটাই দানা দানা আছে।
আচ্ছা, এবার একটু ডেকোরেশনের পালা। খালি রাঁধলে তো হলো না, একটু না সাজালে গুজালে। হ্যাঁ, এরকম মাঝখানে সেট করে চারদিক দিয়ে গার্নিশটা করতে হবে। খুব সুন্দর দেখতে লাগে। আচ্ছা, এবার এর সঙ্গে আপনারা গাজর নানা রকম ভাবে কেটে দিতে পারেন, আর একটু টমেটো স্লাইস করে দেবেন। এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, যার যেমন রুচি সেরকম ভাবে আপনারা একটু ডেকোরেশন করার চেষ্টা করবেন যাতে দেখতে ভালো লাগে। নাও, এবার আমার টেস্ট করার পালা। হ্যাঁ, ভালো লাগছে? ভীষণ ভালো হয়েছে। আমার মনে হয় দর্শকদের আমাকে দেখেও খুব ভালো লাগছে। এটা খাচ্ছি বলে আপনাদের জিভে জল এসে যাচ্ছে। রোজমেরি রিসোর্টো করতে আমাদের লাগছে বাসমতি চাল 1 কাপ, সেলারি পাতা কয়েকটি, রোজমেরি 2 টেবিল চামচ কুচনো, কড়াইশুঁটি আধ কাপ, চিজ গ্রেট করা সিকি কাপ, জাফরান লাগছে 1 চিমটে, মাখন 1 টেবিল চামচ, পেঁয়াজ 1টি কুচনো। একটি পাত্রে মাখন গলিয়ে পেঁয়াজ, সেলারি পাতা ও রোজমেরি দিয়ে 5 মিনিট রান্না করে চাল ছাড়ুন। ভালোভাবে নেড়েচেড়ে জল অথবা স্টক গরম করে অর্ধেকটা দিন। কম আঁচে জল শুকিয়ে এলে কড়াইশুঁটি, জাফরান ও নুন দিন। মাঝে মাঝে নাড়বেন। জল শুকিয়ে চাল সেদ্ধ হয়ে এলে কোরানো চিজ ছড়িয়ে পরিবেশন করুন। আপনারা এতক্ষণ রেসিপিটা লিখে নিয়েছেন, আর আপনারা রান্না করুন, আমাদেরকে চিঠি লিখে জানান কীরকম খেলেন। আপনাদের কাছে কোনো নতুন রেসিপি থাকলে সেটাও লিখে পাঠান। সেরা রেসিপি যিনি পাঠাবেন তাকে আমরা প্রাইজ দেব। আজ তাহলে আসি, আবার পরদিন দেখা হবে।